ওই লোকেশন অনুযায়ী সেই মেয়েটার কবরের সামনে যায়, কবরের মাটিগুলো এখনো নতুন, মাত্র 2 দিন আগে কবর দেওয়া হয়েছে, সেটা দেখতে পায়। জন কবর খোঁড়া শুরু করে, তার আসলে কোনো কিছুতেই থামলে চলবে না, কবর খোঁড়া শুরু করে। যখন কফিনটা তোলা হয়, মেয়েটার চোখ খোলা ছিল। আমি অলরেডি ভয় পাচ্ছি। হ্যাঁ, জনও ভয় পেয়ে গেছে, খুবই ভয় পাচ্ছি। জন তো ভয় পেয়ে গেছে। জন যখন ঠিক মেয়েটার হাতটা ধরলো, স্পর্শ করলো, কোনো সমস্যা হয়নি, হাতটা ধরলো, দেখলো যে লাশটা নরম। হ্যাঁ, মানে একটা মেয়ের হাত কাটছে, তার একটু খারাপ লাগছে, বাট ও আসলে ওটা কেন, ও যখন কেচিটা দিয়ে আঙুলটা কাটলো, সাথে সাথে মেয়েটা চিৎকার করে, মানে অদ্ভুত বিমূর্ত চিৎকার করে বলতেছে, মানে ও ওয়েসপার করতেছে, তুমি আমার আঙুলটা নিও না। কে? অমানিশা। অমানিশা, রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4-এ। আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক এবং আপনারা যারা শুনছেন, আমাদেরকে দেখছেন। শুরু হয়ে গেল ঢাকা FM-এ অমানিশাতে বরাবরের মতো আমি রনি আছি এবং আমার সাথে আমি শফিউল মাওলা আছি আপনাদের সাথে। আশা করি আপনারা রেগুলার আমাদের এপিসোড শোনেন এবং মাঝখানে আমাদের একটা ছোট একটা দুর্ঘটনা ঘটার জন্য আমাদের একটা পর্ব আমরা আসলে মিস করে ফেলেছি। আমাদের অমানিশা দেখেন, আপনারা দেখে অনেক পজিটিভ রিভিউ আমাদেরকে দেন। এর পেছনে কিন্তু একটা মানুষের ভূমিকা অপরিসীম। তো আমাদের সাউন্ডে যিনি কাজ করেন এবং পুরো শোটি তারই প্রযোজনায় আমরা বলতে পারি, তিনি আমাদের পরিচালনা করেন আমাদের শো অমানিশা। সুশান্ত দার কথা আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন বা জানেন। তো সুশান্ত দার ভাই মারা গিয়েছেন রিসেন্ট, যার কারণে আমরা আসলে একটা পর্ব অমানিশা থেকে একটু সরে গিয়েছিলাম। তার স্মরণে আমরা আসলে শোক জানিয়েছিলাম। সে কারণে একটা পর্ব আমরা আসলে প্রচার করিনি বা আমরা চাইনি আসলে প্রচার হোক। তো শুরুতেই তার জন্য একটু দোয়া করে নিই। আপনারা যারা শুনছেন আমাদেরকে, আপনারা চাইলে একটু দোয়া করতে পারেন। সুশান্ত দার ভাই অনেক গুণের অধিকারী ছিলেন। একাধারে উনি বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস, মিউজিক থেকে শুরু করে অনেক রকম কাজের সাথে যুক্ত ছিলেন এবং ওনার যেই এলাকা, যেখানে গ্রামের বাড়ি, সেখানে অতি পরিচিত একটা মুখ ছিল আর কি। তার প্রয়াণে আমরা ভারাক্রান্ত। হ্যাঁ, তো তাকে আমরা খুবই ফিল করছি এবং তার জন্য দোয়া করছি। শফি, শুরুতে যখন আমাদের একটু অফেয়ারে দাদা বলছিল যে তার ভাইয়ের মারা যাওয়ার আগের কিছু লক্ষণ আমাদেরকে বলছিল যে একটা মানুষ মারা যাওয়ার আগে কিছু বহি প্রকাশ করে ফেলে, আসলে সেটা নিয়ে একটু আমি শুনছিলাম ব্যাকস্টেজে যখন আমরা কথা বলছিলাম। আসলে এই যে ব্যাপারটা, এইটা না একাধিক ক্ষেত্রে আমি শুনেছি এবং যারা চলে যান, দেখেন এটা কিছু ডাইমেনশনাল ইস্যুস আছে। আমরা যেই আর্থে আছি এটা কিন্তু 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড। 3 ডাইমেনশন মিন, আমরা যেটাকে 3D বলি, 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড মিন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে যায়, অর্থাৎ সে যখন গত হয়, তখন কিন্তু সে আর 3 ডাইমেনশনে অ্যালাইভ করে না। মানে এটা সায়েন্টিফিক্যালি এই যে চেঞ্জ অফ ডাইমেনশন, এই চেঞ্জ অফ ডাইমেনশন, আমরা যদি আপনি এখন যদি একটু আসেন যে আমরা একটা অদৃশ্য জগতের কথা বলি, যেটা হচ্ছে সোলদের ডাইমেনশন। এখন সোল ডাইমেনশনে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার হিসাব নাই। সো ওয়েন ইউ চেঞ্জ ইউর ডাইমেনশন, যখন আপনি আপনার ডাইমেনশনটা চেঞ্জ করেন, তখন যেটা হয়, এই ডাইমেনশন থেকে ওই ডাইমেনশনে যাওয়ার যে মুহূর্তটা বা এর ঠিক 2-1 দিন আগে পরে, এবং এমনও শুনেছে যে মৃত্যুর পরেও কিন্তু মানুষ দেখে যে তার যে চলে গেল সে তার ঘরে আসতেছে, মানে এরকম মানুষজন দেখে। মানে আমার কোনো বন্ধু মারা গেল, আমি হয়তো দেখতেছি যে সে আমার ঘরে এসে ঢুকতেছে। এটার কারণ হচ্ছে, মানে স্বপ্নে দেখতেছি বা কোনোভাবে দেখতেছি, এটার কারণ হচ্ছে ডাইমেনশনটা ছেড়ে যাওয়ার পরেও মানুষের এই 2টা ডাইমেনশন মধ্যবর্তী কিছু জিনিস ঘটে। যেমন দাদা বলছিলেন যে ওনার ভাই ঠিক চলে যাওয়ার আগে দেখতো যে কেউ একজন আসতেছে, একটা হাত ওনাকে ধরতে চাচ্ছে, কেউ একজন বাসায় ঢুকছে।
এই যে দৃশ্যগুলো এগুলো আসলে এই ডাইমেনশনের না, যে কারণে দাদা দেখতে পেত না। এখানে আমিও একটা ঘটনা বলছিলাম যে আমার এক কাজিন, আপনি চিনেন সম্ভবত, মিঠু ভাই সম্ভবত। হ্যাঁ, মিঠু ভাই, উনি আপনি বলছিলেন নিউরো সায়েন্সে, উনি হুট করে স্ট্রোক করার পরে নিউরো সায়েন্সে নিয়ে আসা হয় ঢাকায়, এখানে মারা গিয়েছেন নিউরো সায়েন্সে। উনি 72 ঘন্টার মতো কোমাতে ছিলেন, তারপরে মারা গেছে আর কি। তো আমার কাজিন মারা যাবার আগের লক্ষণগুলো এরকম ছিল, উনি টানা 7 থেকে 8 দিন রাতে একটু ভয় পেত। উনি বলছেন যে আমাকে কেউ নেয়ার জন্য আসছে বা আমাকে ভয় দেখাতে চাচ্ছে যে আমি তো তোমাকে নিয়ে যেতে চাই, এরকম বলছিল আর কি। তার মানে আপনি তো একটু আগে বললেন যে সায়েন্টিফিকলি এটা একটা ব্যাপার আছে, বাট আমার এখানে আরেকটা বিষয় সামঞ্জস্য লাগছে বিষয়টা, সেটা হচ্ছে যে ধর্ম এবং বিজ্ঞান এই যে পাশাপাশি পরিপূরক, সেটা এই দুইটা ঘটনাতেই কিন্তু বোঝা যায় আর কি। আমরা আসলে যেটা করি, আমরা কিছু কনফ্লিক্ট ক্রিয়েট করি, সেটা আমরা বুঝতে পারি না বলে। বিজ্ঞানের কাজ ইলাবোরেট করা, এক্সপ্লোর করা। বিজ্ঞান কিন্তু কিছু সৃষ্টি করেনি, গাছকে কিন্তু বিজ্ঞান কথা বলায়নি, বিজ্ঞান এটা এক্সপ্লোর করেছে যে গাছ কথা বলে। সো প্রকৃতিতে যা আছে, আপনি যদি চিন্তা করেন, মানে যদি আপনি বিশ্বাস করেন যে ধর্ম স্রষ্টার তরফ থেকে এসেছে, তাহলে পৃথিবীতে যা আছে তা বিধাতা জানে এবং তিনি সেটা লিখেছেন, এবং বিজ্ঞানই একমাত্র ধর্মের তাৎপর্য বহন করে। এর বাইরে আপনি যা বলবেন সেটা এক সময় দেখা যায়, আমরা এক সময় গ্রিক রিলিজিয়াসের গল্প শুনি, রাইট, সেটা এখন মিথোলজি হয়ে গেছে। কারণ সায়েন্স দেখতেছে যে এই গ্রিক মিথোলজি, দেবতা পাহাড়ে থাকতেছে, মানে ইটস নট। আবার আমরা যদি, যেহেতু গ্রিকের কথা আসলো, সেখানে আমরা যদি পিরামিডের কথা বলি, যে এখনো ধারণা করা হয় যে পিরামিড কোনো মানুষ বানিয়েছে হয়তো, কিন্তু তার ভেতরে এলিয়ান টাইপের একটা পাওয়ার ছিল, যার কারণে এত ভারী উঁচু পাথর জোড়া দিয়ে পিরামিড বানানো হয়েছে। যদি আমি যদি একটা এক্সাম্পল ইউজ করি, ধরেন আজকে আমাদের সভ্যতা, এই পৃথিবী, এগুলো ধ্বংস হয়ে গেল, মানে এই আর্টটা ধ্বংস হয়ে গেল, তারপর কি হবে? মহাকাশে আপনি হিউজ স্যাটেলাইট পাঠিয়ে রেখেছেন, ধরেন 5,000 বা 10,000 বছর পর পৃথিবী আবার একটু একটু করে গড়ে উঠলো। আমরা আজকে যে এরকম আছে, আমরা ধরুন 10,000 বছর পর আরেকটা সভ্যতা দাঁড়ালো অন্য কিছুর উপরে বেসড করে, যেমন আমরা বৈদ্যুতিক সভ্যতার উপর ভিত্তি করছি, তারা অন্য কিছুর উপর ভিত্তি করতে পারে। তখন তারা যখন কোনো সময় মহাকাশে পৌঁছে দেখবে যে এইগুলো তো স্যাটেলাইট, এইগুলো এখানে কিভাবে আসলো, তাহলে এইগুলো মনে হয় এলিয়েন করছে। বাট ইটস নট ট্রু। আপনি আমি জানি না যে গ্রিক মিথোলজির আসলে ব্যাপ্তিটা কত দূর ছিল। আমরা মনে করতেছি দে আর অ্যানসিয়েন্ট, তারা প্রাক পুরাতন, কিন্তু ব্যাপারটা তা না। একটা সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ কি জানেন? সেই সভ্যতার গ্রোয়িং আপ। আজকে যদি ঢাকা শহরে একটা শক্ত ভূমিকম্প হয়, আপনি ঢাকাকে আর রিইনস্টেট করতে পারবেন না। কারণ কি? এই সভ্যতা এত বেশি নগরায়ন হয়েছে যে একটা ভূমিকম্পে যে পরিমাণ বিল্ডিং ভেঙে পড়বে, তাতে ঢাকার 80 to 90% মানুষ মারা যাবে। সো গ্রিক মিথোলজি, মানে গ্রিক সিটিজেনশিপ যে ডিস্ট্রয় হলো বা সিভিলাইজেশন যে ডিস্ট্রয় হলো, এর একমাত্র কারণ হচ্ছে তাদের আপগ্রেশন। তারা অনেক বেশি উন্নত ছিল, তারা এজন্যই আসলে তাদের উন্নয়নটা অলৌকিকতার উপরে ভিত্তি করেও হতে পারে। সেটাও হতে পারে না। আসলে কিছু বিষয় আমাদের কাছে অল টাইম অলৌকিক মনে হয়, যে আসলে এটা কোনো ঘটনা ঘটছে। বা আমরা আমাদের সুশান্ত দার ভাইয়ের মৃত্যুর কথা বলছিলাম, যে একটা মানুষ মারা যাবার আগে যেই লক্ষণগুলা বা কিছু একটা বহিঃপ্রকাশ করার চেষ্টা করে, আপনি বলছিলেন যে ব্রেনের কিছু এখানে এদিক সেদিক হয়ে যায়, যার কারণে হয়তো সে 20 বছর আগে। আমি আপনাকে এখানে একটু যুক্ত করে বলি, আমার পিতামহ অর্থাৎ আমার দাদা যখন চলে গেলেন, তার ঠিক 2 দিন আগে রাতে আমার বাবা ছিলেন আমার দাদার কাছে। তো আমার দাদা হুট করে জেগে বলছিল, ওনার ভাই, আমার দাদার যে বড় ভাই, উনি আরো প্রায় 20-25 বছর আগে মারা গিয়েছেন। তো উনি চোখ খুলে বলছেন যে আমার ভাই যাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি। এবং খুব মানে মমতার সাথে বলতেছেন যে আমার ভাই চলে যাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি। সো এই যে 20 বছর পর হুট করে উনি ওনার ভাইয়ের কথা বলছে, এর মানে হচ্ছে, তখন এটা আমি চিন্তা করলাম এইভাবে, আমি তখন যদিও অনেক ছোট, আমি পরে এটা ভেবে দেখলাম যে মানুষ আসলে যখন চলে যায়, তখন পূর্ববর্তী সময়ে যারা চলে গেছে তারা আসলে এই পৃথিবী থেকেও তাদেরকে কানেক্ট করতে পারে, কারণ ওই টাইমটা তো আসলে তাদের একটা ট্রান্সমিশন টাইম। তারা ওই ইউনিভার্সে চলে যাচ্ছে, ওই ডাইমেনশনে চলে যাচ্ছে।
তখন তারা, যেমন আপনি একটা ঘরে ঢোকার আগেও যদি দরজা খোলা থাকে, আপনি কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন যে ঘরের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন। সো ইটস লাইক আ ডোর। ওকে ওকে, অনেক সুন্দর কিছু ইনফরমেশন শুনলাম আপনার কাছ থেকে। আমি তো পড়েছিলাম এই ব্যাপারগুলো এক সময়। আচ্ছা, যাই হোক, আমরা দর্শকদের যারা শুনছেন এবং দেখছেন আমাদেরকে, আমাদের ঢাকা এফএমে আমাদের অমানিশা চলছে। অমানিশাতে অনেক ভৌতিক ঘটনাই আমরা শেয়ার করি, তবে রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে অমানিশা নিয়ে দর্শকদের মধ্যে প্রচণ্ড রকমের একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, যেটা শফি আমাকে মাঝে মধ্যে রিভিউ দেয়, দাদা আমাকে মাঝে মধ্যে বলে। তো যেটা দেখি যে অনেকেই আমাদের সাথে কানেক্ট হতে চান বা আমাদের শোতে আসতে চান। তো এইটা গল্প বলতে চান, হ্যাঁ, ভিডিও গল্প পাঠাতে চান, বলতে আমাদেরকে চান বা ঘটনা বলতে চান, যেটাই বলি না কেন। তো দেশের পরিস্থিতির কারণে আমরা আসলে ওই সেগমেন্টে যাচ্ছি না। আশা করি দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেলে আমরা সে ধরনের একটা সেগমেন্ট আমরা চালু করে দেখতে পারি বা আপনাদের ইনভাইট করতে পারি। তখন আপনারা আশা করি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো অমানিশা যারা শোনেন এবং দেখেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই কারণে যে আপনারা আছেন বলেই অমানিশা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। অমানিশার এই যাত্রা, হ্যাঁ, অমানিশার এই যাত্রা। তো শফি, আমি মানে ছোট্ট একটা ঘটনা দিয়ে একটু শুরু করতে যাচ্ছি। আমরা শুনি আপনার তারপরে ঘটনা। আপনার একটা ঘটনা, যেহেতু এটা একটা বিদেশি ঘটনা, আপনার ঘটনাটা আমরা সবার শেষে এনজয় করতে চাচ্ছি ঘটনা। প্লিজ আপনারটা শুনুন। তার আগে আমি একটা ঘটনা বলবো। আমার নেইবার রাফি নামে একটা ছোট ভাই আছে আর কি। আচ্ছা। ওর বাসা ধানমন্ডি শঙ্কর নামে একটা জায়গা আছে। আচ্ছা, হ্যাঁ, শঙ্করে ওর বাসা। ভেরি নোন লোকেশন। হ্যাঁ হ্যাঁ, রাফির লাইফে বেশ কিছু ঘটনা ওকে আঁকড়ে ধরে ছিল আর কি দীর্ঘদিন। তার মধ্যে একটু মাতলামি একটা ভাব আছে, মানে নেশা করে মাতলামি করবে সেটা ঠিক না, তার মধ্যে মাতলামিটা এরকম একটু উদাসীন সে type কি? উদাসীন এবং হচ্ছে হুট করে মাথায় কিছু আসলে সেটা মানে সেটা অ্যাক্সিডেন্টলি করে ফেলে আর কি। মানে ইটস লাইক আ ক্রেজিনেস। হ্যাঁ, ক্রেজিনেস। মানে ও বাংলাদেশের খুব জনপ্রিয় একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। এটা 2012 সালের কথা বলছি। আচ্ছা। তখন ঢাকায় আমি নতুন এসেই ওর সাথে পরিচয় আর কি, মানে ওর সাথে ওঠা বসা, চা খাওয়া দাওয়া করতাম আর কি। ও যখন মাত্র ও লেভেলে পড়তো, ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়ে, ও লেভেলে পড়তো, তখন ওর একটা গার্লফ্রেন্ড হয়ে যায়। তো ওই বয়সে কি হয় যে ভালোবাসার সম্পর্কটা এত গভীর থাকে, এত ইমোশনাল থাকে ছেলেমেয়েরা, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। মানে ও লেভেল লাইক ইটস হাই স্কুল লেভেল, যেটাকে আমরা বাংলায় বলি আর কি, বাংলা মিডিয়ামে হাই স্কুল লেভেল। তো ও একটা মেয়েকে খুবই ভালোবাসতো, তো মেয়েটা হুট করে ওর সাথে ব্রেকআপ করে দিয়েছে। তো আমার সাথে সব কিছু শেয়ার করতো, রনি ভাই আজকে এইটা হয়েছে ওইটা হয়েছে। তো চা খেতে খেতে আমরা আসলে শেয়ার করতাম এগুলো, ওর ঘটনা শুনতাম। তো একদিন আমাকে বললো ব্রেকআপ করে দিছে, আমি সুসাইড করব। হ্যাঁ, তো এই বয়সে প্রেমের সম্পর্ক খুবই আবেগ ঘন পরিবেশ, যেটা আমরা দেখি ই করে আর কি। তো রাফি আমাকে বলছিল, রনি ভাই ও আমাকে ব্রেকআপ করে দিয়েছে, আমি তো ওকে আসলে এত বেশি ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি সুসাইড করব, আমি সমুদ্রে গিয়ে সুসাইড করব। তো আমি আবার ওকে আসলে একটু হেসে হেসে বললাম যে হ্যাঁ হ্যাঁ, ইমোশনালি অনেকে এটা করে, যাই হোক এগুলো করতে নেই, আশা করি ঠিক হয়ে যাবে। বোঝালেন আর কি? হ্যাঁ, বোঝালাম। পরের দিন আমি, তখন আসলে মোবাইল ফোন ছিল না, 2012 সালে মোবাইল ফোন আমার ছিল, রাফির ছিল না। চা খেতে আসেন, ওর বাসা ওখানে, বাট ওর বাসায় কখনো যাওয়া হয়নি আমার। আচ্ছা। তো 2 থেকে 3 দিন আমি রাফিকে এলাকায় পাই নাই। তখন আমার একটু ভয় লেগেছে। তখন আসলে কিছু করে ফেললো কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা যেখানে চা খেতাম, চায়ের দোকানদারের নাম ছিল নুরু মুন্সি। হ্যাঁ, নুরু মুন্সিকে বললাম কি ব্যাপার, রাফিকে তো দেখি না, রাফির বাসা আপনি চিনেন কিনা? তো বললো হ্যাঁ, রাফির বাসা তো এই যে এখানে। বাসা দেখিয়ে দিল। তো আমি সাহস করে রাফির বাসায় গেলাম। তো রাফির বাসায় দারোয়ানকে বললাম যে রাফি আছে কিনা। বললো রাফি তো খুব অসুস্থ, কে আপনি? আমি বললাম আমি ওর ফ্রেন্ড হই, আমি ওকে আসলে জানতে আসছি ও আসলে কি হয়েছিল। তো আমি বেসিক্যালি দারোয়ানের কাছ থেকে মোটামুটি একটা ছোটোখাটো ইনফরমেশন পেয়ে গেলাম যে রাফির আসলে কি হয়েছে। বললো যে একটু কোথায় যেন গিয়েছিল, একটু অসুস্থ। তখন আমি
মাথায় হুট করে চলে আসলো যে এইটা তো খুবই মানে আমার আমার সিগন্যাল দিচ্ছিল আমার ব্রেন যে ও কোনো সত্যি কি সুসাইড করলো কিনা। হ্যাঁ। তো আমি রাফির বাসায় গেলাম। রাফির বাসা 3 তলায় রাফির বাসা। রাফির বাসায় কলিং বেলে চাপ দিতে রাফির বাবা দরজা খুললো। তখন সন্ধ্যা 7টা 7:30 এরকম বাজে আর কি। তো ওর বাবা গেট খুলে দিল, আমাকে পরিচয় জিজ্ঞেস করলো। আমি বললাম আমার নাম রনি, আমি ওর সাথে আমার মানে বন্ধুত্ব সম্পর্ক, আমরা আসলে একসাথে চা খাই। তো রাফিকে কয়েকদিন আমি পাচ্ছি না, যার কারণে আঙ্কেল খোঁজ নিতে আসলাম। বাসায় খোঁজ নিতে আসলাম যে রাফি আসলে কি হয়েছে। তখন ওর বাবা আমাকে নিয়ে বসালেন। তখন আমি একটা বেসরকারি ব্যাংকে সেলস মার্কেটিংয়ে জব করি আর কি। আচ্ছা। তো আমার পরিচয় জানতে চাইলেন, আমি ডিটেলস আমার কথা বললাম, যেহেতু একটা ট্রাস্টের ব্যাপার আছে, আমি জানতে এসেছি রাফি আসলে কী হয়েছে। তখন ওর বাবা আমাকে খুবই আন্তরিকভাবে বললেন যে আসলে বাবা তুমি তো আমার ছেলের বয়সী, ওর আসলে একটা ঘটনা ঘটায় ফেলছে, আমি তো ওর উপর খুব মনক্ষুণ্ণ, আমার খুব ইচ্ছে করছিল যে ওকে মেরে বাসা থেকে বের করে দিই, এরকম বলছিল আর কি। মানে খুব বিরক্ত হয়েছে, খুব বিরক্ত হচ্ছিল। তো আমি বললাম কি হয়েছে। ও বললো যে ও কার সাথে কোন মেয়ের সাথে প্রেম করতো, ব্রেকআপ হয়েছে, ও কক্সবাজারে চলে গেছে রাতের বাসে, গিয়ে ওখানে সমুদ্রে ডুবে যেতে চাচ্ছিল। কয়েকটা লোক ওকে তার মানে সে সত্যিই সুইসাইড করতে চলে গিয়েছে। সুইসাইড করতে চলে গিয়েছে। কয়েকজন মানুষ ওকে ধরে ওর ঠিকানা নিয়ে আমাদের বাসায় রেখে গিয়েছে গতকালকে। তো ও এখন মোটামুটি সুস্থ, চলো ওর সাথে কথা বলো। তো রাফির ঘরে গিয়ে দেখি যে রাফির ঘরের দরজা জানালা সব বন্ধ। গান শুনছিল, বিরহের গান, হাসানের কোনো একটা গান শুনছিল আমার মনে আছে আর কি। তো ও আমাকে দেখে একটু জড়ায় ধরলো। তো আমার খুব খারাপ লাগলো, রাফি আপনি তো মজা করে বলছেন আপনি সুসাইড করবেন, এটা তো আমার মাথায় আসলে কখনোই ছিল না, বা আমি সিরিয়াসলি নেইনি, এরকম ভাবে বললাম। বলার পরে ওর সব ডিটেলস আমি জানার চেষ্টা করলাম। তো রাফির এই ধরনের খামখেয়ালি বেশ কিছু ঘটনা আছে, বাট আমি যে ঘটনাতে যেতে চাচ্ছি, যেটা ভৌতিক ঘটনা ওর লাইফে, সেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। রাফির নানি বাড়ি হচ্ছে বগুড়াতে। বগুড়ায় সারিয়াকান্দি নামে একটা জায়গা আছে, ওখানে প্রেম যমুনার ঘাট আছে। বেসিক্যালি ওই ঘাটে যেহেতু নদীর ধারে কোনো বাঁধ বা ঘাট থাকলে সেখানে একটু ছেলেমেয়েরা ঘোরাফেরা করে, সেই কারণে ওখানে আসলে প্রেম যমুনার ঘাট নামকরণ করা হয়েছে। যদিও একটু ফানি, বাট ওই জায়গার নাম এটাই, প্রেম যমুনার ঘাট, সারিয়াকান্দিতে, বগুড়ায়। তো ওর নানির বাড়ি সারিয়াকান্দিতে। ও নানির বাড়িতে একবার বেড়াতে গিয়েছে। ওর নানার সাথে ওর খুবই ভালো সম্পর্ক। রাফির নানু ওই সময় পল্লী চিকিৎসক, মানে গ্রামে কিছু ডিসপেন্সারি বা ফার্মেসি থাকে, যারা মানুষের বাড়িতে গিয়েও হয়তো মাঝে মধ্যে একটু প্রেসার মেপে দিল, বা ছোটখাটো ডিসপেন্সারি কাটা ফাড়া সেলাই করলো, বা জ্বরের চিকিৎসা করে, এরকম গ্রামের কিন্তু পল্লী চিকিৎসক কিছু থাকে। তো রাফির নানু ওই গ্রামের নামকরা একজন পল্লী চিকিৎসক, এবং সে ধর্মপ্রাণ একজন মুসলমান। আচ্ছা, ধর্মপ্রাণ বললাম এই কারণে, সে ওই গ্রামের মসজিদে রাফির নানু 5 ওয়াক্ত নামাজ পড়ান এবং আজান দেন। মহিলাদের? না, ছেলে। রাফির নানু বলতে নানা হবে? নানা ভাই, হ্যাঁ নানু। নানি মানে হচ্ছে মহিলা, আচ্ছা, নানি যাকে বলে। তো রাফির নানু ভাই আজান দিতেন, 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, মানে ধর্মপ্রাণ মুসলমান হিসেবে খুবই সে গ্রামে তার একটা সুখ্যাতি আছে। তো রাফি তার নানুকে খুবই পছন্দ করে। নানু বাড়ি ঘন ঘন যাওয়া আসা করে ঢাকা থেকেই। নানুর সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, ফসল চাষবাস শুরু করে সব কিছু ঘুরে ফিরে দেখে। তার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তার নানুর সাথে আছে। তো একবার রাফি যখন এটা রাফির সাথে পরিচয় হবার বেশ কয়েক বছর পরের ঘটনা, রাফি তো সবই আমার সাথে শেয়ার করে। আশা করি রাফি আপনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন, অমানির সাথে যুক্ত আছেন, আপনি থাকবেন আশা করি, কারণ আপনার এই ঘটনাটা আমি শেয়ার করছি দর্শকদের জন্য। তো রাফি একবার নানু বাড়িতে গেল। নানু বাড়িতে যাওয়ার পরে নানুর সাথে রাতে গল্প সল্প করে নানু বিভিন্ন রকম ভূতের, কালো বিড়ালের গল্প বলছিল। মানে ভূতের গল্প তো শোনে, গ্রামে গেলে আমরাও কিন্তু একসময় এটা করতাম। আমি জানি না আপনার লাইফে আছে কিনা। আমরা মানে গত একটা এপিসোডে আমরা পিঙ্কি আপু যেটা বলছিল যে কাজিনরা সবাই এক জায়গায় হলে একটা ভূতের গল্প, ওটা আসলে এটা মনে হয় ইটস দ্য কালচার অফ বাংলা, কালচার অফ বাংলাদেশ। হ্যাঁ, মানে এইখানে আসলে নানু বাড়ি বা দাদু বাড়ি যেটাই হোক না কেন, মানে সবাই এক জায়গায় হলে গল্প করতে করতে কিন্তু একটা ভৌতিকতা
ওখানে শুরু হয়ে যায়, তখন ভূতের গল্প শুরু হয়ে যায়। তো রাফি নানুর কাছ থেকে শুনছিল যে রাফির নানু ফজরের নামাজ পড়ে আসার সময় কালো রঙের একটা বিড়াল মাঝে মধ্যেই এসে সামনে দাঁড়াচ্ছিল, আবার বিড়ালটি হারিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা শোনার পর রাফি সেদিন রাতে আসলে ঠিকমতো ঘুমোতে পারেনি বলেই ভোরবেলা তার নানুর একটা জীবন্ত একটা গল্পের সে সাক্ষী হয়েছিল আর কি। তো রাফির নানু যেহেতু আজান দেয় মসজিদে, মুয়াজ্জিন প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়ে রাফির নানু আবার যেটা করতো, ওনাদের ওই এলাকায় মরিচের চাষ খুব বেশি হয়, কাঁচা মরিচ যেটা খাই আমরা, মরিচ, বগুড়ার ঝাল বলে এটাকে, বগুড়ার ভাষায় এটাকে আবার ঝাল বলে। আমরা মরিচ বলি না, ওরা ঝাল। মরিচ কত টাকা কেজি আমরা বলি, ওরা বলে ঝাল কত টাকা কেজি, এরকম বলে আর কি। তো রাফির নানু ফজরের নামাজ পড়ে ওনাদের যে প্রেম যমুনার ঘাটের কথা বললাম, নদী আছে ওখানে, যমুনা নদীর একটা শাখা এটা। তো ফজরের নামাজ পড়ানোর পরে ভোর, তখনও অন্ধকার একদম কেটে যায়নি, হালকা কুয়াশার মতো সকাল হচ্ছে এরকম একটা ফিল পাচ্ছে আর কি। তো নদী পার হয়ে গেলেই রাফির নানুর মরিচের ল্যান্ড আছে, যেখানে মরিচ চাষ হয়। উনি মাঝে মধ্যে নিজের জায়গা থাকলে নিজের জায়গাতে একটু ঘুরান দিয়ে আসতে, মানে ঘুরে আসতে খুব পছন্দ করে আর কি মানুষ। হ্যাঁ, যারা গ্রামে যারা কৃষি পরিবারের সাথে অন্তর্ভুক্ত আছে তারা কিন্তু একবার তারা ক্ষেত খামারে একটু ঘোরাফেরা করে আসে, যে গাছগাছালিগুলো কেমন আছে, পানি জমে আছে কিনা, পানি দেয়া লাগবে কিনা, এই ধরনের খোঁজখবর নেওয়ার জন্য রাফির নানু নৌকাতে করে ওপারে গিয়ে মরিচের ক্ষেত খামার দেখে আসবে আর কি। তো নৌকা যে বাই ফজরের ওই ওয়াক্ত থেকে একজন মাঝি আছে, মাঝির নাম হচ্ছে হায়দার মাঝি। তো হায়দার সাহেব এত পরিচিত এলাকায় যে উনি খুব সারা দিন রাত এখানে মানুষ পারাপার করছে। তো রাফির নানুর সে খুবই কাছের মানুষ হয়ে গিয়েছে। এমনও হয়েছে যে রাফির নানু বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই হায়দার মাঝিকে দাওয়াতও দেওয়া হয়েছে, এসে খাওয়া দাওয়া করে গিয়েছে, এরকম ব্যাপার হয়েছে আর কি, মানে খুবই ক্লোজ আর কি। তো বরাবরের মতো ফজরের নামাজ পড়ে হায়দার সাহেবকে বলেছে যে, হায়দার আমার একটু পার করে দে, আমি একটু মরিচের খেতে যাব। হ্যাঁ, ওঠেন। ওঠার পরে রাফির নানুকে, রাফি কি সাথে ছিল? না, রাফি ছিল না। আচ্ছা, রাফি পরে শুনেছি, আমি বলছি বিষয়টা। তো যখন রাফির নানু যখন নৌকাতে পা দিয়ে উঠলো, তখন হায়দার মাঝি নাকি বলছিল যে, আজকে আমার শরীর খারাপ, আপনি একটু এইটা নিজেই বৈঠা দিয়ে বেয়ে একটু চলেন, আমি আপনাকে বলতেছি যে কোন দিক দিয়ে বৈঠা চালাইতে হবে। তো রাফির নানু দেখছে যে চেষ্টা করি একবার, হ্যাঁ, যে একটা মানুষ অসুস্থ, এইভাবে বললে তো এটা আসলে ফেলা মুশকিল। তো রাফির নানু তখন বললো, ঠিক আছে, আমি তো কোনোদিন করি নাই রে, আচ্ছা আমি তাহলে বৈঠাটা ধরি। বললো বৈঠাটা ধরে ওই সামনের দিকে তাকায় খালি এইরকম করে একটা ঢেউ দেন, দেখবেন যে আপনি সামনে চলে যাচ্ছেন, আর আমি একটু শুই, আমার শরীরটা খুব খারাপ। বলে হায়দার মাঝি নৌকাতে শুয়ে পড়েছে। তারপর রাফির নানু নৌকা বাইতে একদম ধারে যখন আসে, তখন ধারে আসলে ঘাটে নৌকা ভিড়ানোর কিছু সিস্টেম আছে, যে নৌকাটা যে ভিড়াচ্ছে একদম নৌকা লাগিয়ে দিলাম আর নৌকা দাঁড়িয়ে গেল তা না, ওখানে নৌকা বাড়ি লেগে কিন্তু আবার পেছনে পাঞ্চ করে চলে আসতে পারে। তো যখন ঘাটে চলে এসছে, তখন রাফির নানু পেছনে তাকিয়ে দেখে কেউ নাই, নৌকাতে কেউ নাই। তখন তো আচমকা মানে ভয় পেয়ে গিয়েছে, যে একটু আগে হায়দার মাঝি আমার সাথে কথা বললো, বৈঠা এভাবে চালান, আমি বলে দিচ্ছি। আমি বৈঠা বাইতে পেছনে তাকিয়ে দেখি হায়দার সাহেব নাই, হায়দার মাঝি নাই। তো এটা কিভাবে অস্বাভাবিক বিষয়। রাফির নানু মনে করেছে যে অসুস্থ ছিল, নদীতে পড়ে গেল। হ্যাঁ, তো নদীতে পড়ে গেলে ভোরবেলা যেটা হয়, শব্দ হবে, কিন্তু ভোরবেলা এবং গভীর রাতে দেখবেন যে নদীর শীতল পানি থাকে, তো আপনি যদি একটা ইটের টুকরো বা কিছু যদি পানিতে ছুঁড়ে মারেন, অনেক শব্দটা অনেক জোরে হবে। তো একটা এত বড় জলজান্ত একটা মানুষ যদি নদীতে পড়ে যায়, ঝপাত করে একটা শব্দ হবে। তো সেই রকম কোনো শব্দ রাফির নানু পায়নি আসলে। তো উনি অনেক ভয়ে কোনো রকমের নৌকাটা ভিড়িয়ে পার হয়েছে। পার হবার পরে উনি আর আসলে ওনার মরিচের ক্ষেত খামার দেখতে যায়নি। উনি অনেকক্ষণ ওখানে সূর্য না ওঠা পর্যন্ত ওখানে স্তব্ধ হয়ে বসেছিলেন। তো একটা সময় ওনার ঘুম পায়, মানে
গ্রামে দেখবেন যে ফজরের নামাজ পড়ে আসার পরে ঘুরে ফিরে আসার পরে কিছু মুরব্বী লোকজন কিন্তু একটু কাত হয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। এই অভ্যাসটা অনেকে Rest নেয় যেটাকে বলে। রেস্ট নেয় আর কি। তো রাফিন নানু নদীর ধারেই মাথা নিচু করে একটু রেস্ট নিতে নিতে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে একদমই খেয়াল করেনি। মানে হায়দার মাঝির আর কোনো সন্ধান নাই। হায়দার মাঝির আর কোনো সন্ধান নাই। তো তারপরে যেটা হয়েছে যে সূর্য উঠে আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে, 2-3টা লোক এসে রাফিন নানুর পিঠে চাপড় দিচ্ছে যে মুরব্বী কি কি ব্যাপারে এখানে ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ লাফিয়ে উঠলো, কী ব্যাপার? হ্যাঁ আমি এখানে আমি তো ওই যে হায়দার মাঝি তো আমাকে নামাই দিল রে, হুট করে দেখি নৌকাতে নাই, এখন পানিতে পড়লো কিনা আমি ক্লান্ত, আমি ঘুমায় পড়ছি, এভাবে বলছিল। তখন ওরা একটু অবাক হচ্ছিল, হায়দার মাঝিকে কই পাবেন? হায়দার মাঝি তো গতকালকে মারা গেছে। তো তখন রাফিন নানু এতটা অবাক হয়েছে, মারা গেল মানে একটা লোক মারা গেল, দাফন হলো, আমি জানলাম না। গতকাল আপনি কোন গঞ্জে গেছিলেন মরিচ বেচতে, মারা গেছে, আপনার খোঁজ খবর নাই, আপনার বাসায় তো জানাইছি আমরা যে হায়দার মারা গেছে, আপনি যেন জানাজায় আসেন, আপনি জানাজা পড়াবেন, এমনও প্ল্যান ছিল আমাদের। এইটা তো আমি জানি না, কিন্তু আমাকে নৌকাতে পার করে দিল কে? হ্যাঁ দর্শক, আপনারা যারা শুনছেন অমানিশা, আশা করি এটা বোঝার চেষ্টা করবেন যে একটা মানুষ ফজরের নামাজ পড়ে পরিচিত এক মাঝির মাধ্যমে নদী একটা বিষয় আছে এখানে, একটা তীব্র বিষয় আছে। আমরা আসলে ভৌতিক বা অলৌকিক বিষয়গুলো শুনলেই দর্শক যেভাবে চিন্তা করি যে এইটা মনে হয় খুব বিভৎস কিছু, মানে বিভৎস কিছু একটা আমাদের সামনে, ব্যাপারটা তা না। আমি এটা যেটা শুনলাম, যেমন দেখুন হায়দার মাঝি কিন্তু এখানে কোনো ক্ষতি করেনি সে তার। হায়দার মাঝি ওই অবস্থায়ও তাকে মানে পার করে দেওয়ার একটা চেষ্টা বা একটা পজিটিভ ঘটনার সাথে যুক্ত। তো অলৌকিক ব্যাপার সবসময় কিন্তু নেগেটিভ নাও হতে পারে। ভৌতিক বলতে এখানে রহস্য যেটা, সেটা হচ্ছে যে নৌকাতে করে ওনাকে পার করে দিল কে, সেখানে আমি একটা উত্তর বের করার চেষ্টা করেছি রাফির সাথে কথা বলে। সেটা হলো, উনি হয়তো মনের ভুলে একাই বইটা নিয়ে নৌকা, যখন দেখে যে মাঝি নেই, হায়দার মাঝি নেই, তখন হয়তো একাই বইটা বেয়ে আসার চেষ্টা করেছে, বা কোনো গোলক ধাঁধার মধ্যে পড়েছে, বা হায়দারের মতো কোনো অবয়বের সাথে কথা বলেছে। একটা বিষয় হয়েছে, দেখেন এইটা একটা বিষয় আছে। আপনি দেখবেন যে সামটাইমস যেটা আমরা বলছিলাম যে একটা মানুষ যখন মারা যায়, মানে আফটার 2 days, আফটার 3 days বা 2-3 দিনের মধ্যেই সে যে একদম বিলীন হয়ে যায় তা না। একটা মানুষ মারা যাওয়ার 2-4 দিন দেখা যায় তাকে স্বপ্ন দেখে মানুষ, বা যারা তার পরিবারের লোক তারা দেখে লোকটা ঘরে আসতেছে যাচ্ছে, যদিও এটা ইলিউশন, তারা তখন ভালো করে খুঁজে দেখে কেউ নাই, বাট ইটস হ্যাপেন কনসিস্টেন্টলি। সো এই যে হায়দার মাঝির নৌকা, হায়দার মাঝি একদিন মৃত্যুর একদিন পরেই সেটা। এটা আচ্ছা, তারপরে এটা আমি শেষ করি, যেহেতু দর্শক অপেক্ষা করছেন আমাদের জন্য। তো পরে যারা রাফিন নানুকে যারা পেলেন ওখানে, রাফিন নানু ঝিমিয়ে ঘুমাচ্ছিলেন, তাকে তুলে নৌকা বেয়ে রাফিন নানুর বাসায় এসে রেখে যায়। এবং রাফিন নানু তখন রাফিন নানিকে জিজ্ঞেস করে, এই হায়দার মারা গেছে, তুমি আমারে বলো নাই? তুমি তো গতকালকে অনেক রাতে আসছো হাট থেকে, মনে নাই আমার। মারা গেছে তো সকালে দাফন হয়েছে, জহর ওয়াক্তে দাফন হয়েছে, তোমার আমি বলতে পারি নাই, মনে ছিল না। হ্যাঁ মনে ছিল না। তখন রাফিও শুনছিল যে আসলে মারা গিয়েছে। তো রাফিন নানু তখন রাফিকে বলছিল, আরে বলিস না, আমার কি মনের ভুলে আমার কোনো অসুখ বিসুখ হলো কিনা? তো রাফি তখন আমাকে বলছিল, রনি ভাই, আমি নানুর কাছ থেকে গতকাল থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে, উনি কোথায় কোথায় গিয়েছিলেন, কোথায় কোথায় কি কি করেছেন, সব কিছু আমি বের করে নেওয়ার চেষ্টা করেছি। রাফিন নানু ওখানে যে হাট বসে, হাটে মরিচ বিক্রি, মানে মরিচ হচ্ছে ওই এলাকার মানুষ কিন্তু মরিচ বিক্রি করেই একটা ভালো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। সিজনাল ব্যবসা বলে। আপনি যে ভালো করে জানেন যে কাঁচা মরিচ, পেঁয়াজ, এগুলোর দাম সবসময় বেশি থাকে। তো রাফিন নানুর কিছু
লেবার আছে যারা মরিচ বস্তা ভর্তি করে নিয়ে রাফি নানু তাদেরকে নিয়ে হাটে বেচতে গিয়েছিলেন এবং গভীর রাতে হাট থেকে বাসায় ফিরে, এবং ওনার ওই সময় থেকে একটু মেন্টালি একটু সিকনেস ছিল আর কি। এটা হতে পারে, বা কোনো অদৃশ্য, যেটা একটু আগে বলছিলেন, কোনো একটা ঘটনার ভেতরে ছিল। দর্শকদের মধ্যে অনেকের মধ্যেই এই ধরনের ঘটনা থাকতে পারে, কারণ এই ধরনের ঘটনা অনেকের সাথে মিলে যেতে পারে বা এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হতে পারে, অবিশ্বাসযোগ্য হতে পারে। আপনারা যেভাবে নিতে চান না কেন সেভাবেই নিতে পারেন। সেটাই, মানে আসলে এই ঘটনাগুলো না, দেখুন আমি সবসময় শ্রোতাদের উদ্দেশ্যে আসলে বা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা চাই না যে এই ঘটনাগুলো বিশ্বাস করে যদি আপনার মধ্যে ভীতির সঞ্চার হয়, আপনি যদি ভয় পান, তাহলে আমরা বলবো আপনার এটা বিশ্বাস করার প্রয়োজন নেই, শুধু বিনোদন হিসেবে নিতে থাকুন। কারণ আপনার ব্যক্তিগত জীবনে আমাদের শোনা কোনো একটা ঘটনার প্রভাব, মানে আমাদের কাছ থেকে শোনা কোনো একটা ঘটনার প্রভাব যদি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তবে আমার ব্যক্তিগতভাবে আমি বলবো বা অমানিশার পক্ষ থেকে বলবো যে আপনাদের সেটি আসলে বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনার শুধু বিনোদন হিসেবে সেটি এখানে আরেকটা ব্যাপারও আছে যে অনেকেই ভয় পেতে পছন্দ করে। সেটা হচ্ছে আমি বললাম যে এটা এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারেন। এটা আমরা ভৌতিক একটা ঘটনা শেয়ার করছি বা দুটো ঘটনা শেয়ার করছি, আপনারা রাত জেগে যারা শুনছেন, হয়তো কেউ লাইট অফ করে শুনছেন, কেউ বারান্দায় বসে বসে মোবাইলে স্ক্রল করে আমাদের ভিডিওটা দেখছেন, অথবা কেউ ল্যাপটপে দেখছেন, শুনছেন। এখানে একটা বিষয়, আমরা কিন্তু শুধু আপনাদেরকে যে ঘটনা বলি তা না, আসলে আমরা নিজেরাও শুধু ঘটনা শুনি না এবং শুধু ঘটনা নিয়ে গল্প করি না। আমরা একটা ঘটনা যখন শুনি, আমরা সেটা নিয়ে স্টাডি করি, পর্যবেক্ষণ করি, সেই একই জায়গায় বা একই ধরনের ঘটনা আরও কোনো মানুষ বা আরও, দেখুন আপনাদেরকে একটু রিলেট করে দিই। আপনারা যখন আমাদের ফেসবুকের কমেন্ট বক্স চেক করেন, বেশিরভাগ কমেন্টে আমাদের এপিসোডগুলোর নিচে আমি কমেন্ট দেখতে পাই, লিসেনার বা দর্শক যারা আছে তারা কমেন্ট করতে থাকেন, হ্যাঁ এটা তো আমাদের সাথে হয়েছে, এটা আমার সাথে হয়েছে, এবং অনেকে শেয়ারও করতে চাইছে, হ্যাঁ, এবং অনেকে শেয়ারও করতে চাইছেন। সো এই যে আপনারা যে রিলেট করতে পারেন আপনাদের সাথে, দ্যাটস মিন আমরা কোনো ঘটনা আসলে মানে মনে হলো বলে একটা গল্প পড়েছিলাম বলে আপনাদেরকে সেটা সত্যি বলে চালিয়ে দিচ্ছি, বিষয়টা তা না। আর এটাই হচ্ছে অমানিশা, এটাই অমানিশা। আমাদের অমানিশাতে কিন্তু আমরা যখন মনে হবে সত্যিই কোনোদিন কোনো ঘটনা পাচ্ছি না, আমাদের যেদিন মনে হবে যে গল্প বানাতে হবে, সেদিন হয়তো আমরা অমানিশার সমাপ্তি টেনে দিই। হ্যাঁ, আমরা এটাই চাই যে বানিয়ে গল্প বা ভয় দেখানোর কোনো মানে হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা সেই জায়গা বর্জন করতে চাচ্ছি। তো শফি, একটু আপনার ঘটনাতে ঢুকে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে একজন মার্কিন বা আমেরিকান এক সৈনিকের কোন একটা ভয়ানক ঘটনা আপনি আমাদেরকে শেয়ার করতে চাচ্ছেন। হ্যাঁ, এই ঘটনায় যাওয়ার আগে আমি বলি, ঘটনাটি সোনারনি ভাই জানেন বা ব্যক্তিগতভাবে আমাদের দর্শকদের যারা আছে তারা অনেক সময় জানেন, যেহেতু আমি আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কাজ করি আমার পেশাগত ইয়েতে, এছাড়াও আমার বেশ কিছু সেমিনার বা এতে আমার আসলে একটু যুক্ত করি, এখানে দর্শকদেরও একটু বলে নেওয়া খুব জরুরি। আমার কাছে মনে হয়েছে যে ওর পুরো নাম হচ্ছে শাফিউল মাওলা, শাফি নামেই আমরা ডাকি, শাফি বা শফি নামেও ডাকি আমরা। তো শফি বেসিক্যালি ও বাংলাদেশের খুবই জনপ্রিয় 2 বা 3টি সংবাদ মাধ্যমে কাজ করে আসছে, পাশাপাশি আমার সাথে ভৌতিক ঘটনা, বর্তমানে আমি একটি জাতীয় দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, মানে পেশাগত কাজে পাশাপাশি সে আমার সাথে ভৌতিক এই ঘটনাগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড, যার কারণে আমার সাথে যুক্ত হয়েছে এবং বা আমিও ওর সাথে যুক্ত হয়ে আমরা অমানিশা করে যাচ্ছি আর কি। তো যেটা বলছিলেন যে এক মার্কিন সৈনিকের কথা বলছিলেন। তো যেহেতু আমার অনেক বন্ধু বান্ধব আমেরিকাতেও আছে বা কানাডায় আছে, তো একটা বিষয় আমাদের দর্শকরা রিলেট করতে পারবে, আমি এটা আগেও বলেছি, অমানিশাতেই বলেছি, ওয়েস্টার্ন কালচারে প্যারানর্মাল বিষয়টা কিন্তু অনেক বেশি সিরিয়াসলি ট্রিট করা হয়। আমরা মনে করি যে হ্যাঁ ভূতের গল্প কেউ বলছে, হয়তো বানিয়ে বলছে এই সেই, কিন্তু আমেরিকানরা কিন্তু ব্যাপারটা এইভাবে দেখে না। মানে ইটস দ্য পার্ট অফ দেয়ার কালচার, অলসো দেয়ার লাইফস্টাইল। এবং ব্ল্যাক ম্যাজিক, পুরো পৃথিবীতে যে ব্ল্যাক ম্যাজিক হয় সেটাকে যদি আপনি 30 বা 40% আবদ্ধ করেন, বাকি 60% আমেরিকাতে হয়। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে প্রায়ই আপনি কিন্তু আমাকে বলি এখন সেদিকেই যাচ্ছি। তো আমার একজন বন্ধু আছে, আমি তার নাম বললাম না, সে আমেরিকার নেটিভ, সাংবাদিকতা বিষয়ক একটা সেমিনার বা একটা আড্ডা থেকে তার সাথে আমার পরিচয়, এবং আমরা মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলি, মিটিং করি। আপনাকেও মনে হয় আমি কয়েকবার দেখিয়েছি। হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, তো
সেদিন আমরা প্যারানর্মাল একটা বিষয়ে আলাপ উঠলো, মানে প্যারানর্মাল জার্নালিজম নিয়ে। আমেরিকার অনেকগুলো পত্রিকায় কিন্তু প্যারানর্মাল নামে কলাম আছে আলাদা, যেটা আমাদের এই মহাদেশে আমরা দেখতে পাই না, যে কোনো বা এখানে প্রচলিত না আসলে। না, প্রচলিত না। এখানে আমরা দেখি যে লাইফস্টাইল, বিনোদন, এইগুলো পত্রিকায় ফিচার্স থাকে, বাট প্যারানর্মাল নামে একটা ফিচার্সই থাকে আমেরিকান ম্যাক্সিমাম জার্নালে, এবং অনেকগুলো জার্নাল আছে যেগুলো শুধু প্যারানর্মাল ইনসিডেন্ট বেসড। তো তিনি ওরকম একটা কলামের দায়িত্বে ছিলেন, সো উনিও প্যারানর্মাল ব্যাপার নিয়ে খুব ঘাটেন। তখন সে বন্ধু আমাকে বলছিল যে মানে এটা নিয়ে কথা উঠলো, তখন সে আমাকে বলল যে আমি ভেরি রিসেন্ট আমি একজনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, এবং তার একটা স্টোরি আমি নেক্সট উইকে আমার কলামে যাবে, প্যারানর্মাল কলামে। ওকে, তো বললো যে আই ওয়ান্ট টু শেয়ার দিস স্টোরি উইথ ইউ। আমি বললাম যে প্লিজ, আমি শুনতে চাই। ওকে। তো আমি দর্শকদের, সে তো তার মতো করে বলেছে, আমি দর্শকদের জন্য একটু গুছিয়ে বলছি, আমাদের বাংলাদেশি দর্শকদের জন্য। এটা 1985-86 সালের ঘটনা, মানে 85 থেকে 86 সাল পর্যন্ত এই ঘটনার স্থায়িত্ব। তো আমেরিকার মার্কিন যে ডিফেন্স আছে, মার্কিন ডিফেন্সের একজন সদস্য, তার নাম শুধু জনটুকু বললাম, তার একটা টাইটেল আছে, সেদিকে গেলাম না। তো জনের যেটা হয়েছে, জন মার্কিন কোন বিভাগের সে সদস্য সেটাও বললাম না, ভেরি ইয়াং। তখন তার বয়স মনে হয় 1980-তে তার বয়স, মানে 85-86-তে তার বয়স 28-29 বছর এরকম, বা আর একটু বেশি হবে, কম বেশি। তো ভেরি ইয়াং, কিন্তু আমেরিকার ডিফেন্স থেকে তাকে বাদ দেওয়া হয় তার কিছু উগ্র আচরণের জন্য। মানে সে একটু ক্ষিপ্র, হুটহাট রাগ উঠে যাওয়া, মানে এই সমস্যাটা তার ছিল না, এটা হুট করে হওয়া শুরু হয়। সে দেখা যাচ্ছে অনেক সময় সিনিয়র আর্মি অফিসারদের সাথেও সে সঠিক ব্যবহার করছে না। এখানে তাহলে আমিও বলে নিতে চাই একটু, সেটা হচ্ছে যেহেতু আমার বাবা আর্মিতে ছিল, বাংলাদেশি আর্মিদের সাথে আমেরিকান আর্মিদের অনেক তফাৎ, তারপরও কিছুটা মিল আছে। সেটা হচ্ছে সামঞ্জস্য সব দেশে। আর্মিতে যদি কেউ উগ্র আচরণ করে বা খামখেয়ালি কিছু করে বসে, তাহলে তাকে আসলে চাকরিতে বরখাস্ত করা হয়। তো জনকেও আসলে সাসপেন্ড করা হয়। তো সাসপেন্ড করার পর যেটা হয়, ও মানে খুব বিরক্তি নিয়ে যে ঠিক আছে সাসপেন্ড করেছে, দেখে নিব, অসুবিধা নেই। মানে ও তো উগ্র আসলে, একটু মানে উগ্র হতে থাকে ক্রমাগত, আবার একটু হতাশাও তার মধ্যে। সে একটা ভালো দায়িত্বেই ছিল সেখানে। তখন সে একটু ডিপ্রেসও থাকে। ওই সময় তার একজনের সঙ্গে পরিচয় হয়। ওকে। তো যেটা বলছিলাম যে আমেরিকায় অকাল্টিস্ট থাকে কিছু। অকাল্টিস্ট নিয়ে আমরা মনে হয় গত কোনো একটা এপিসোডে আলোচনা করেছিলাম আমাদের দর্শকদের সাথে। অকাল্টিস্ট মিন, আমরা যেমন তান্ত্রিক বলি, যে শ্মশানে বসে থাকে বা কবরস্থানে আশেপাশে কোথাও বসে সাধনা করে, এটা তো আমাদের উপমহাদেশের তান্ত্রিকদের চরিত্র। বাট অকাল্টিস্ট মিনস ওখানে ল্যাব থাকে, ওদের মিউজিয়াম থাকে, ওরা শুট বুট পরে চলে, ওদের গ্র্যাজুয়েশন করে, পিএইচডি করে প্যারানর্মাল ইস্যুজের উপরে, এবং তারা এই সমস্ত তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করে। অর্থাৎ তারা ওয়েস্টার্ন তান্ত্রিক, যাদেরকে অকাল্টিস্ট বলা হয়। অকাল্টিস্ট। তো একজন অকাল্টিস্টের সাথে তার পরিচয় হয়। তো অকাল্টিস্ট তার স্টোরি জানার পর সে বলে, এই তোমার তো অনেক ধরনের অভিজ্ঞতা, যেহেতু তুমি আর্মিতে ট্রেন্ড, এবং মার্কিন আর্মির ট্রেনিং কিন্তু অ্যাজ ইউজুয়াল ট্রেনিং না, তুমি খুব সাহসী এবং তোমাকে দিয়ে অনেক কিছু হবে। তুমি তো আর্মি থেকে এখন মানে বরখাস্ত, তো তোমাকে যদি আমি অন্য একটা জগতের সাথে পরিচয় করিয়ে দিই, ওই জগৎ নিয়ে কাজ করতে গেলে অনেক সাহস লাগে, তাহলে আর্মিতে থেকে তুমি যা পেতে বা তোমার যা পাওয়ার ছিল, তুমি তার চেয়ে অনেক বেশি কিছু পেতে পারো। ইউ ক্যান হ্যান্ডেল হোল ওয়ার্ল্ড if you can get success in this way. যদি তুমি আমার কথা মতো চলে সফল হতে পারো, তবে তুমি পুরো পৃথিবী চালাতে পারবে। আর আমেরিকার আর্মিতে থাকলে তুমি শুধু একটা ডিফেন্স সেক্টর চালাতে পারবে। তুমি কি আমার সাথে কাজ করতে আগ্রহী? তো ও খুব আগ্রহ প্রকাশ করে। এটা তো অ্যাজ লাইক একটু প্রলোভনের মতো লাগছে, জিনিস। তো ও রাজি হয়ে যায়। ও তো উগ্র, আবার ও চিন্তা করছে ঠিক আছে আমার জীবনে তো কিছু নাইও, আর্মি আমাকে বরখাস্ত করছে, আমি ভালো কোথাও জব পাবো না, এটা তো একটা বিরাট বড় ল্যাকিং। তো সে রাজি হয়। তো ওই অকাল্টিস্ট তাকে প্রথমে তার পরিচয়টা দেয় যে দেখো, আমার প্রথম কাজ হচ্ছে পৃথিবী এবং অন্য যে জগৎ আছে সেই জগতের সাথে সম্পর্ক স্থাপন করা, এবং অন্য জগতের শক্তিদেরকে পৃথিবীতে ব্যবহার করা। আমি তাদেরকে আমার মতো ব্যবহার করতে চাই, এবং তাদেরকে দিয়ে এই পৃথিবী আমি শাসন করতে চাই, এবং সেই পদ্ধতি আমার কাছে আছে। ওকে। তখন সে আসলে যে প্রসেসগুলো বলে সেগুলো অনেকটা ব্ল্যাক ম্যাজিকের সাথে মানে খুব রিলেভেন্ট।
তাকে বা কিছু task ও ওই দেয়, ধরনেরই কিছু হ্যাঁ, তাকে হতে কিছু পারে। টাস্ক দেয়। সেই জনকে নিয়ে সেই অকাল্টিস্ট একটা প্ল্যান চ্যাটও করে, কিন্তু তাদের প্ল্যান চ্যাট বোর্ডটা একটু ডিফারেন্ট। Okay. কেমন যেন মানুষের আপনি দেখবেন যে মার্কিন কিছু কবরস্থান আছে, ক্রিশ্চিয়ান কবরস্থান, বিভিন্ন কবরের মাটি এই সেই দিয়ে হ্যাঁ 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 কেমন যেন হাত রেখে তারা ডাকে অন্য Plan জগতের করার সৌররা চেষ্টা যেন এখানে আসে। তো জন যেহেতু অনেক সাহসী, ওকে সে দেখতো যে এইগুলো যখন চলছে তখন বৈদ্যুতিক শক্তিগুলো কেমন যেন ব্লিঙ্ক করছে, ঘরের লাইটগুলো ব্লিঙ্ক করছে, কোনো একটা ছবি হুটহাট নাড়াচাড়া করছে, দেয়ালে ঝুলছে এই ছবিটা হুট করে নাড়াচাড়া করছে। হ্যাঁ 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 তো ও আবার ভয় পেত না, যেহেতু ও সেনাবাহিনীতেও মানে ট্রেন হয়েছে। সো ও সবসময় চিন্তা করতো হ্যাঁ দেখা যাবে কি হবে, মানে ও ভুটটুত ভয় অত একটা পেত না, ওর সাহস ছিল, এবং এই কারণেই ওকে সে অকাল্টিস্ট কিন্তু সিলেক্ট করেছিল তার সঙ্গী হিসেবে। তো ও আস্তে আস্তে যে না জিনিসগুলো এনজয় করতে থাকে, ও অদৃশ্য শক্তিগুলোকে এনজয় করতে থাকে, যে না সত্যিই তো এটা একটা ব্যাপার, অন্য জগতের শক্তিরা তো আসলেই আছে। সে আগে এটা বিশ্বাস করতো না, কিন্তু এখন সেটা বিশ্বাস করে। আস্তে ধীরে সেই অকাল্টিস্ট তাকে কিছু টাস্ক দিতে থাকে, যেমন কোনো কবর থেকে মাটি তুলে আনা রাত 2টা-3টার দিকে, কোনো কবরে গিয়ে একটা পানি ছিটিয়ে আসা। সেক্ষেত্রে কি সে কোনো ভয় পাচ্ছিল কিনা এই না না, ধরনের সে কিছু share পাচ্ছিল না, বাট তার কিছু এক্সপিরিয়েন্স ক্রমাগত হচ্ছিল। যেমন আর যেহেতু সে আসলে একজন সৈনিকের কিন্তু অনেক সাহস অনেক থাকে। সাহস, এই জন্যই দেখেন এই অকাল্টিস্ট কেন জনকে সিলেক্ট করলো, হ্যাঁ, কারণ সে অন্য অনেককে নিতে পারত, হ্যাঁ, কিন্তু এই কাজগুলো সবাইকে দিয়ে হবে না। সম্ভব না সবাইকে দিয়ে। তো জন যখন অনেক সময় কবরে মাটি আনতে যেত, সে শুনতো আশেপাশের অনেক কবর থেকে মানুষজন কেমন যেন ছায়ামূর্তি উঠে দাঁড়াচ্ছে, তাকে ডাকছে, তার প্রিয়জনের মানে পরিচিত পরিবারের সদস্যদের সুর ধরে ডাকছে। কিন্তু সেই অকাল্টিস্ট বলে দিত যে তুমি কখনোই পেছনে ফিরতে পারবে না, যদি পেছনে ফেরো সেটার দায় কিন্তু আমি নিব না, ও আচ্ছা মানে এনিথিং ক্যান বি হ্যাপেন। তো জন এগুলো দেখতো, বুঝতো, কিন্তু সে কখনো পেছন ফিরতো না। হ্যাঁ বাট যেখান থেকে এই স্টোরিটার মানে মূল চেঞ্জটা শুরু হয়, turning টার্নিং পয়েন্ট, সেই অকাল্টিস্ট একটা বিশেষ যজ্ঞ করবেন। যজ্ঞ বলতে একটা বিশেষ মিশন নিয়ে কাজ করছে, কোনো একটা প্যারানরমাল শক্তিকে তিনি নিজের মতো করে ব্যবহার করবেন। সেজন্য তার প্রথম টাস্কটা ছিল একটা মেয়ে। ঘটনাটা আমি আরেকটু গুছিয়ে বলতে চাচ্ছি এখানে। একদিন জনকে সেই অকাল্টিস্ট ডেকে আনে সন্ধ্যার দিকে, বলে যে আজ রাতেই তোমার একটা কাজ করতে হবে। এইখানে কিন্তু আবার গ্রহ নক্ষত্র একটা বড় ব্যাপার, এটা কিন্তু পুরো পৃথিবীতেই আপনার আমরা যেটাকে বলি জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যার সাথে এটার একটা সম্পর্ক আছে। তো সেই দিনটা ছিল সম্ভবত চাঁদের কোনো একটা দিন, যেদিন চাঁদের আলো পৃথিবীতে খুব কম আসবে। এটা সায়েন্স বা অমাবস্যা নামে কিন্তু অমাবস্যা, একটা রাইট রাইট, ব্যাপার যেটাকে আছে। আমরা বাংলায় অমাবস্যা টাইপ হ্যাঁ, বলি, হ্যাঁ, আসলে মানে আমি ভুলে অন্ধকার, গিয়েছিলাম সেদিন এই টার্মসটা। চাঁদের কোনো আলো থাকবে না, আলো একদম থাকবে না, অন্ধকার থাকবে। খুব নিভু নিভু আলো থাকবে সেই হ্যাঁ, রাতে, মানে এটাই জ্যোতির্বিদ্যা, এটাই তখন সিলেক্ট করেছে। তো উনি জনকে ডেকে বললেন আজ রাতেই, জনের আবার গাড়ি টাড়ি আছে, মানে ওর বুঝতেই পারছেন ওর তো টাকার হ্যাঁ, অভাব হ্যাঁ, নেই। হ্যাঁ। তো জনকে টাস্ক দেয় যে তোমাকে আজকে অনেক দূরে আমেরিকার কোনো একটা পার্বত্য অঞ্চল যেতে 3-4 ঘন্টা লাগবে এবং ফিরতে 3-4 ঘন্টা লাগবে গাড়িতে। ওকে একটা পাহাড়ে একটা ক্রিশ্চিয়ান কবরস্থান আছে। আচ্ছা আচ্ছা তো জনকে বলে যে আজ রাতেই তোমাকে ভোরের মধ্যে, কালকে ভোর হওয়ার আগে তোমাকে আমার কাছে পৌঁছাতে হবে, তুমি ওই কবরে যাবে এবং তোমাকে আমি একটা তেল দিব, ইটস একটা ওয়েল, যেটা তুমি তোমার গায়ে মেখে নিবা, হাতে এবং চোখে, হাতে এবং চোখে এটা মেখে নিবা, আর তুমি আজকেই চলে যাবা, কিছুক্ষণের মধ্যে ওখানে যাবা, কিন্তু ওই টাস্কটা বেশ কঠিন। এটা তো আমার আসলে এখনই ভয় লাগছে। হ্যাঁ, বিষয়টা ওখানে কিন্তু খুবই কবরের কিছু ভয়ঙ্কর। নাম্বারও আছে। Okay. নামের শেষে হ্যাঁ। কবরগুলোকে মার্ক করার জন্য, যেমন কবরে কিন্তু ব্লক থাকে, হ্যাঁ 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 আমরা যেমন বলি না যে অ্যাভিনিউ এত এত হ্যাঁ, ব্লক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মার্কিন কবরস্থানগুলোতে কিছু ব্লক থাকে, Okay. যে এত ব্লকের এত নাম্বার কবরটা হচ্ছে ওর কবর, তার কবর, এরকম সেরকম একটা কবরের লোকেশন দিয়ে দেয় জনকে। সেই কবরটা একটা তরুণীর কবর, যেটা গত 2 দিন আগে তাকে এখানে কবর দেওয়া হয়েছে। সে সুইসাইড করেছে। সুইসাইডের কারণটা হলো আমেরিকান কালচার, আমরা তো বিয়ে প্রথায় বিশ্বাসী, এটা আমেরিকান, তাদের একটা নিজস্ব কালচার আছে, মানে বিয়েটাকে তারা অত একটা living-এ ওরা বেশি- লিভিং এ ওরা ওটাই বলতে চাচ্ছে। সো মেয়েটা প্রেগনেন্ট ছিল, বাট
তার যে বন্ধু বা তার যে সঙ্গী বা বয়ফ্রেন্ড আমরা বলি, সে তাকে চিট করে। সে আরও একজন অন্য একটা মেয়ের সঙ্গেও তার সম্পর্ক থাকে। তো ওই মেয়েটা জানতে পারে, কিন্তু ওই মোমেন্টে সে খুব বিধ্বস্ত হয় এবং সে সুইসাইড করে। আচ্ছা। সে সুইসাইড করে। তো জনের যে টাস্কটা থাকে, তাকে যে কবরটা দেওয়া হয়, ওই মেয়েটাকে যে কবরটা দেওয়া হয়, মেয়েটা বেশি ইয়াং একটা গার্ল, তো তার হাত থেকে একটা আঙুল কেটে আনতে হবে। ও কবর খুঁড়ে তার হাত থেকে একটা আঙুর, মানে একটা আঙুল কেটে আনতে হবে। কি দিয়ে কাটবে সেটারও একটা সিজার প্রোভাইড করে সেই অকাল্টিস্ট জনকে, মানে যে পাঠাচ্ছে জনকে। তার মানে হচ্ছে কবরটা খুঁড়ে মেয়েটার হাত থেকে একটা আঙুল কেটে আনতে হ্যাঁ, হবে। একটা আঙুল কেটে আনতে হবে, এই আঙুলটা দরকার ওকে। এই অকাল্টিস্টের। Okay. এবং এই কাজগুলো আসলে দর্শক এখানে একটু যুক্ত করা উচিত, এই কাজগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব, মানে এটা সম্ভব না। এটা আসলে শুধু একজন আর্মিতে ছিলেন বলেই, দুঃসাহসী বলেই এত সাহস হবে তা কিন্তু না। হ্যাঁ, এবং সে ওই টাস্কটা নিয়ে সে একটু ভাবে যে ঠিক আছে, কবরের মাটি এনেছি, কবরে একটা তেল ছিটিয়ে দিয়ে এসেছি, কিন্তু একটা মানুষের হাত কেটে নিয়ে আসবো, মৃত মানুষের। কিন্তু এইগুলো আবার আর্মিতে প্র্যাকটিসও থাকে, কোনো কিছু তো পিছপা হওয়া যাবে না। সো চিন্তা করে, আমি যেহেতু অনেকগুলো ধাপ পার করে এসেছি, আজকে একটা বড় টাস্ক, আমাকে ওটাও করতে হবে, যাব। ও রাজি হয় এবং সে সত্যিই রওনা করে। ওকে। তার হাতে এবং চোখে কিছু তেল যুক্ত করে দেয়। এখানে আরেকটু যুক্ত করি, সেই অকাল্টিস্ট যাওয়ার আগে তাকে কিছু বিষয়ে খুব বেশি সতর্ক করে। বলে, ওই মেয়েটা তুমি যখন হাত কাটবা বা কবরটা খুঁড়বা, তুমি এমন অনেক কিছু দেখতে পারো যা তোমাকে একদম তোমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো, কিন্তু ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। তোমার হাতে যে তেলটা আছে বা চোখে যে তেলটা আমি দিয়ে দিলাম, অয়েল যেটা দিয়েছে আর কি, হ্যাঁ, যে অয়েলটা দিয়েছে, তোমাকে কেউ টাচ করতে পারবে না, কেউ টাচ করতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। ওকে। তুমি শুধু দেখবা যে এরা, তুমি অনেক কিছু দেখবা, কিন্তু ভয় পেও না। অনেক কিছু দৃশ্য তোমার চোখের সামনে আসবে, কিন্তু তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো জন তো জানি, মানে তাকে গাইডলাইন্স দেওয়া হয়েছে। তো সে সত্যিই গিয়ে তার গাড়ি দিয়ে গিয়ে পাহাড়ের পার্শ্ববর্তী একটা কবরস্থান, তো সে সত্যিই তার গাড়িটা অনেকটা দূরেই রাখতে হয় কবরস্থান থেকে। সে দেখে সে কবরস্থানে ঢোকে। টু বি অনেস্ট রনি ভাই, 1985 সালের দিকে তো ওই পাহাড়ি কবরস্থান, ওখানে আবার গার্ড টার্ড ছিল না। ওকে। মানে ওটা একটা অবহেলিত কবরস্থান করতে পারেন। আর মেয়েটাও একটা সুইসাইডের লাশ, ওখানেই ওকে কবর দিয়েছে। না, আসলে সেই সময়টা কবরস্থান এতটা আপডেটও হয় না যে সিকিউরিটি গার্ড একটা কবরস্থানকে পাহারা দিবে, অতটা বোধহয় তখনও তারা তখন হবার কথাও না। আর তার উপর পার্বত্য অঞ্চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ও যায়, ওর গাড়িতে একটা ছোট উঠালের মতো কিছু একটা ছিল, যেটা কবর খোঁড়ার কাজে, সে ওটা সাথে নিয়ে যায়। কবরস্থানে ঢোকার সময় সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, কিছু মানুষের, মানে উইসপার যেটাকে আমরা বলি, ফিস ফিস, অনেকে কথা বলছে। কিন্তু সে তো জানে যে তার এইগুলাতে আসলে ফোকাস করার দরকার নাই, কান দিলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। তো সে ওই লোকেশন অনুযায়ী সে মেয়েটার কবরের সামনে যায়। কবরের মাটিগুলো এখনো নতুন, মাত্র 2 দিন আগে কবর দেওয়া হয়েছে, সেটা দেখতে পায়। জন কবর খোঁড়া শুরু করে। তার আসলে কোনো কিছুতেই থামলে চলবে না, কবর খোঁড়া শুরু করে। আফটার দ্যাট একদম কাছাকাছি যখন মেয়েটার লাশ, মাটি সরিয়ে মেয়েটার লাশটা, কাফনের কাপড় দেখা যাচ্ছে, কাফন মনে হয় তাদের ছিল না, না থাকতে পারে, কারণ যে কোনো মৃতদেহ কিন্তু যখন কবরস্থ করবেন তখন কিন্তু একটা কাপড় পেঁচিয়ে, মানে আমি যার থেকে তাহলে স্টোরিটা শুনেছি, তিনি আসলে কাপড়ের কথা এরকম কিছু বলেন, মানে ওটা সম্ভবত হিয়ার ইজ দ্য কফিনে করে দেওয়া হতে পারে। কফিন, আমি সেটাই বলছিলাম। যখন কফিনটা তোলা হয়, মেয়েটার চোখ খোলা ছিল। 2 দিন আগের লাশ তো, মোটামুটি আমার কিন্তু মানে এটা তখন ডিস্ট্রাকশন হয় নাই, মানে লাশে তখন তেমন পচনও ধরে নাই, চোখগুলো খোলা, জনের দিকে তাকিয়ে। আমি অলরেডি ভয় পাচ্ছি, হ্যাঁ, জনও ভয় পেয়ে গেছে, খুবই ভয় পাচ্ছি। জন তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, লাশের চোখ খোলা, জনের দিকে দৃষ্টি। এটা তো আসলে মানে কাল্পনিকের চেয়েও বেশি কাল্পনিক। মানে একটা কবর খুঁড়ে কফিনটা খুলে যখন লাশটাকে ছোঁয়া চেষ্টা করা হচ্ছে, সেই সময় দেখা গেল মৃতদেহ বা লাশের চোখ খোলা। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো মারাত্মক রকমের একটা খোলা, বাট লাশটা কিছু বলছে না, শুধু তার দৃষ্টি জনের দিকে, মানে নির্বিকার একটা দৃষ্টি, শুধু জনের দিকে তাকায়, চোখ খোলা। জন একটু তার তো ভয় হচ্ছেই, হ্যাঁ, যেহেতু লাশের একটা আঙুল তাকে কেটে নিতে হবে, এটা তার টাস্ক। তো ও যেটা করে, ও তার পকেটে ছুরিও ছিল, যেটা সেই
এবং এই কাঁচিটা দিয়েই এই মেয়েটার আঙুল কাটতে হবে, এরকম একটা কাজ করতে আছে। ওকে, ঠিক কোন আঙুলটা মানে আমি সেটা মনে করতে পারছি না আসলে, কারণ হাতের কোনো একটা আঙুল। তো জন যখন ঠিক মেয়েটার হাতটা ধরলো, স্পর্শ করতে গেল, স্পর্শ করলো, কোনো সমস্যা হয়নি, হাতটা ধরলো, দেখলো যে লাশটা নরম। হ্যাঁ, মানে একটা মেয়ের হাত কাটছে, তার একটু খারাপ লাগছে, বাট ও আসলে ওটা কেন, ও যখন কেচিটা দিয়ে আঙুলটা কাটলো, সাথে সাথে মেয়েটা চিৎকার করে, মানে অদ্ভুত বিমূর্ত চিৎকার করে বলতেছে, মানে ও ওয়েসপার করতেছে, তুমি আমার আঙুলটা নিও না, নিয়ে যেও না, মানে এরকম মেয়েটা। তো ভয়ঙ্কর একটা বিষয় এবং এখানে। অন্য একটা হাতে ও মেয়েটাও জনের হাত চেপে ধরে, আচ্ছা আচ্ছা, মানে এক হাতের তো আঙুল কাটছে, হ্যাঁ, আর মেয়েটার যে আরেক হাত সেটা জনের হাত চেপে ধরেছে। জন প্রচন্ড ভয় পেয়ে যায়। ও যেটা করে, ওই যে ছুরিটা যেটা আছে, ও আঙুল কাটার সাথে সাথে ও মেয়েটাকে আবার আঘাত করে ছুরি দিয়ে মেয়েটার দেহতে, কারণ ওর তো বাঁচতে হবে, ও ভয় পেয়ে গেছে। ও মেয়েটার দেহতে আঘাত করে এবং মেয়েটা আবার পড়ে যায়, কিন্তু ও চিৎকার করতে থাকে। মেয়েটা কিন্তু মৃত, তার আঙুল কাটাও হয়ে গেছে। জন তখন হয়তো দেখছিল যে সে আবার বেঁচে উঠছে, তাকে আবার মেরে ফেলতে হবে, মেরে ফেলে জন এত কিছু চিন্তা করে না, জন চিন্তা করছে একটা লাশ তাকে ধরে ফেলছে তার হাতে, হ্যাঁ, তার মানে তো এখান থেকে আর রক্ষা নাই। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে জন একটা জিনিস বুঝতে পারছিল যে এই যে মেয়েটা, সেও জনকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে এটা জন বুঝতে পারতেছে না। জনের পরে মনে পড়েছে যে তার চোখে এবং হাতে একটা ওয়েল ইউজ করা আছে, যেটা মেয়েটা আর কোনো ক্ষতি করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জন যেটা করে এটা খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারক বিষয়, কিন্তু ও তো সেনা সদস্য, ওর তো সেলফ প্রোটেকশন, জানে আমাদের মতো না, আমাদের চেয়ে অনেক গুণ বেশি সাহসী। তো ওই মেয়েটার দেহের ওপর কয়েকবার আঘাত করে, হ্যাঁ, ও আর কবরটা মানে করে নাই, মানে বন্ধ করে নাই, ঢাকে নাই। ও আঙুল কাটা শেষ, ও এক দৌড়ে ওখান থেকে উঠে আসতে থাকে। পেছন থেকে এত জোরে জোরে চিৎকার শুনতে পাচ্ছিল জন, মনে হচ্ছিল ওর ঘাড়ের উপর কেউ এসে চিৎকার করতেছে, এবং অন্যান্য যে কবরের মানে অন্যান্য কবরগুলো থেকে সে চিৎকার শুনতে পাচ্ছে, মনে হচ্ছে যেন কবরস্থান একটা, তার মানে হচ্ছে যত মানে কবরবাসী যারা ছিল তারা সবাই চিৎকার করেছে, মানে এরা কবরবাসী কিনা জানে না, জন শুধু শুনতে পাচ্ছে যে অনেকগুলো মানুষ চিৎকার করছে জনকে ধরতে, জনকে করতে হবে, মানে একটা বিরাট ব্যাপার। এবং মেয়েটার কান্নাও সে শুনতে পাচ্ছে। ইভেন জন যে পালাচ্ছে, মানে ও আসলে ভয়ও পেয়ে গেছে, কিন্তু ওর সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে ও হাতে করে ওই আঙুলটা ছাড়েনি, ওই আঙুলটা, কাঁচিটা এবং যে কোঠালটা সে নিয়ে গিয়েছিল এইগুলো তার সাথে। দৌড়ে সে তার গাড়ির কাছে যায়, দ্রুত সে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে গাড়িটা লক করে, মানে ও না বুঝতে পারে না ও কিসের মধ্য দিয়ে যাচ্ছে। ও তখন আস্তে আস্তে গাড়িটা টান দেয়। অদ্ভুত বিষয় হচ্ছে গাড়ির পেছনের সিট থেকে পর্যন্ত সে তার বাবা মারা গিয়েছিল, তার বাবার ডাক শুনতে পায়, তার মায়ের ডাক শুনতে পায়, মানে এরকম সে যত প্রিয়জনকে ছেড়ে এসেছে এবং তার যত প্রিয়জন জীবিত আছে তাদের পর্যন্ত সে গলা শুনতে পাচ্ছে। কিন্তু জন জানতো যে এগুলো হবে, এটার এই ইশারাগুলো তাকে আগেই দিয়ে রেখেছিল সেই তান্ত্রিক। কিন্তু আমার এখানে খুবই জানতে ইচ্ছে করছে যে সে জানে এই ধরনের কিছু প্রকাশ পাবে বা মৃত মানুষের আমাকে ডাকবে, আমার পরিচিত ভয়েস আমাকে অ্যাটাক করার চেষ্টা করবে, তারপরেও আমি মানে আমার খুবই জানতে ইচ্ছে করছে যে সে কতটুকু সাহসী, যে এতটুকু সাহসী, মানে এতখানি সাহসী মানুষ পাওয়া কিন্তু মুশকিল। এই মুশকিল বলেই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই মুশকিল বলেই কিন্তু অকাল্টিস্ট অন্য কাউকে সিলেক্ট করে নাই, জনকে সিলেক্ট করেছে। কারণ প্রথমত সে একজন সেনাবাহিনী থেকে ক্ষমতাচ্যুত একজন, তাকে বহিষ্কার করা হয়েছে। তার উপরে সে একটু হতাশ এখন, আবার সে একটু অ্যারোগ্যান্টও, তাকেই তো দরকার। তো পরে কি হলো, যখন গাড়িতে করে আঙুলটা নিয়ে যাচ্ছে, তার পরের ঘটনাটা একটু শুনতে চাচ্ছি। পিরিয়ড যখন সেই পাহাড়ি অঞ্চল ছেড়ে হাইওয়েতে চলে আসে জন, তখন সে বুঝতে পারে পরিবেশ একটু স্বাভাবিক। তখন সে বুঝতে পারে যে তার গাড়ির পেছনে আসলে কেউ নাই, আঙুলটা তার সাথেই আছে। ওকে ওকে। কিন্তু জন আসলে প্রচুর ভয় পায় সে রাতে। আচ্ছা, তারপরে কি হয়েছে? জন ভোর নাগাদ, এই যে সময়টা তাকে দেওয়া হয়েছিল, সে ভোরের আগে ঠিক আগে এসে সে অকাল্টিস্টের হাতে সে আঙুলটা পৌঁছে দেয়, এবং আঙুলটা পৌঁছে দেওয়ার সাথে সাথে জন জ্ঞান হারায়। আসলে এর আগে কিন্তু সে জ্ঞান হারায় না, আঙুলটা পৌঁছে দেওয়ার সাথে সাথে জন জ্ঞান হারায়। তো জ্ঞান ফেরার পর
সেই অকাল্টিস্টই জনের জ্ঞানটা ফেরায়। সম্ভবত সেটা অনেকটা সময় পরে। তখন জন জ্ঞান ফিরে দেখে তার মুখটা বাঁকা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তার চেহারা মানে এটা তার একটা একটা মানে এটা সব সময়ের জন্য সে আর কথা বলতে পারে, বাট মানে শারীরিক ভাবে একটু প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। তখন সেই অকাল্টিস্ট মানে জন বুঝতে পারে তার সে কথা বলতে পারতেছে না, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। সে বল যে এটা কেন হইলো, সে ডক্টরের কাছে যাবে কিনা। তখন সে অকাল্টিস্ট বলে যে জন, তুমি আসলে তোমার মধ্যে আসলে কিছু শুভ শক্তি আছে। আমি যেটা চেয়েছিলাম আমি আমার উদ্দেশ্যে সফল হয়েছি। তুমি আঙুলটা এনে দেয়ায় আমার উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু তুমি আমি তোমাকে যেটা বানাইতে চাইছিলাম বা তোমার জন্য আমি যেটা চেয়েছিলাম সেটা আসলে তোমাকে দিয়ে হবে না। এর কারণ তোমার মধ্যে কিছু শুভ শক্তি আছে যারা চায় না তুমি এই ধরনের কাজগুলো করো। এবং তোমার এই যে মুখে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা আর কখনো জন ঠিক হবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে এটা নিয়েই ক্যারি করতে হবে, আর তোমার যে কোনো সমস্যায় আমি তোমাকে সহায়তা করতে পারবো। কিন্তু প্রকৃতি চায় না, ন্যাচারালি নেচার চায় না যে তুমি কারো ক্ষতি করো বা তুমি আসলে অপশক্তির সাধনা করো, এটা প্রকৃতি চায় না। তাই তোমার পরবর্তী জীবন সুন্দর হোক এটা আমি প্রার্থনা করি, আর তুমি আমার কাছেও আর এসো না, সেটা তোমার জন্য ভালো হবে না। সে রাতে তুমি জ্ঞান হারানোর পরেও অনেক কিছু হয়েছে, আমি সেসব আর তোমাকে বললাম না। শুধু এইটুকু বলতে চাই তুমি ফিরে যাও। তো সেই জনই আসলে আমি যে বন্ধুর কথা বললাম, সেই জনের ইন্টারভিউ নিয়েছিলেন আমার সেই বন্ধু তার কলামের জন্য। না আমার কিন্তু আমরা যতগুলো এপিসোড করেছি অমানিশার, আজকেরটাতে আমি সবচেয়ে বেশি শিহরিত হচ্ছি এবং ভয় পাচ্ছি। মানে আমার ভেতরে নিজেও মানে ওই ঘটনাটা যখন আমাকে বললো না, তো আমি নিজেও তখন মানে এই জিনিসটা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম। তখন জন যেটা করে, জন তার এখন পর্যন্ত জন কিন্তু বেঁচে আছে, হি স্টিল অ্যালাইভ। হ্যাঁ, যদি 85-86-তে সে তো যদি 30ও হয় তাহলে এখন 60 হতে পারে, 60 আমার কাছে একটা বিষয় তার মুখ কিন্তু এখনো বাঁকা। যে বন্ধু তার ইন্টারভিউ করেছে 4-5 মাস আগে। আমার কাছে এখানে একটা বিষয় খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে যেই তান্ত্রিককে কি যেন বলে ওই দেশে, অকাল্টিস্ট যখন জনকে বলল যে তুমি আঙুলটা কবর থেকে মেয়েটার আঙুলটা কেটে নিয়ে এসছো, সবই ঠিক আছে, বাট তোমার ভেতরে একটা শুভ শক্তি আছে যে ওরা চায় না তুমি এই ধরনের কাজগুলো আমাদের সাথে বা আমার সাথে করো। তো এখানে আমার কেন জানি এই অকাল্টিস্টের একটা স্বার্থপরতা মানে মনে হচ্ছে আমার আর কি, যে হ্যাঁ কাজটা হয়ে গিয়েছে, এখন জনকে বাদ দেয়া যায় কি। এখানে একটা বিষয় কি জানেন, এখানে একটা বড় বিষয় হচ্ছে, এটা দুইটা বিষয় হতে পারে। আপনি যেটা বলেছেন সেটা একটা হতে পারে যে আসলেই হয়তো বা হ্যাঁ তান্ত্রিক তাকে ইউজ করে ছেড়ে দিয়েছে, সেটা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, এই ব্যাপারটা আমি আরো কয়েকটা মাল্টিপারপাসে পড়েছি, তন্ত্র সাধনা বা বাংলায় যদি বলি তান্ত্রিক হওয়া বা কালো জাদুর সাধনা যেটা চর্চা করা যেটা, সেটা আসলে সবাইকে দিয়ে হয় না। হ্যাঁ, এটা আমি শুনেছি, আমি ফারজাদের কাছে এটা অনেকবার শুনেছি, আমাদের রেডিও 71 এর ফারজাদের কাছ থেকে অনেকবার শুনেছি, গবেষক আর কি। তো সে ফারজাদ আমাকে অনেকবার বলেছে যে এই তান্ত্রিকগিরি করা এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। মানে ধরো তোমার অনেক সাহস এবং ভেতরে তোমাকে দিয়ে যে হবে মানবিকতা থাকে না, এখানে বিষয় আছে। যেমন তখন জন আর কি, যেটা আমার সে বন্ধুর সাথে শেয়ার করলাম, জনেরও একটা রিয়েলাইজেশন হয়। জন তখন বলে যে দেখেন, ওই অকাল্টিস্ট আমাকে সিলেক্ট করার একটা অন্যতম কারণ হলো মার্কিন সেনাবাহিনীতে কিছু ট্রেনিং আছে যেটা মানবিকতা একদম পরিপূর্ণভাবে বাদ দেওয়ার ট্রেনিং। মানে মার্কিন সেনাবাহিনী সেনা সদস্যদের কিন্তু মানবিকতা রাখতে পারে অনেকটা সীমার হয়ে যেত, আমার বুকের ভেতর কোনো মায়া দয়া নাই আসলে। তো এই জিনিসগুলার একটু অভাব ছিল আসলে জনের মধ্যে। হ্যাঁ, যেমন জনের সে যখন হাতটা কাটছিল তখন তার খারাপ লাগছে। আচ্ছা, আমরা কি এখন সেই জনের কোনো ছবি প্রকাশ করতে পারি কিনা? জনের ছবি সেটার হয়তো এই এপিসোডে পারবো কিনা জানি না, বাট একটা কাজ করতে পারি, আমি আমার সেই বন্ধুর থেকে, যেহেতু সে জনের ইন্টারভিউ করেছে এবং জনের ছবি আছে তার কাছে, হ্যাঁ এইটা আমি চাচ্ছিলাম যে আমি সেই ছবিটা কোনো একদিন ঢাকা এফএম এর পেজ থেকে এই ঘটনার রেফারেন্স দিয়ে আমরা পোস্ট করব, বা আমরা এর ভেতরে চেষ্টা করতে পারি
তার ছবিটা সংগ্রহ করে নিয়ে আমরা দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। হ্যাঁ যেটা হ্যাঁ আমরা বলছিলেন। চেষ্টা করবো। আবার হ্যাঁ এই ব্যাপারে একটা রেস্ট্রিকশনও আছে, সেটা জনের একটা বা অনুমতির আমরা বিষয় এটা করতে আছে। পারি, হয়তো চোখ বা কোনো কিছু একটা ঢেকে দিলাম বা মার্ক করে হ্যাঁ, ওটা হতে ব্লার পারে। করে দিলাম, এটা হতে পারে। তো শফি, আজকে আসলে অনেক ভয়ানক একটা ঘটনা আপনার কাছ না, আমি থেকে নিজেও এই ঘটনাগুলো শুনলাম। নিয়ে যখন ভাবি না, আমি খুব অবাক হই। এবং এই যে দর্শক দেখুন, এই ঘটনাগুলো যে আমরা আসলে আপনাদেরকে শোনানোর জন্য বলছি তা না। আপনি লক্ষ্য করবেন, আমি যখন বলছিলাম আমি খুব ভেবে ভেবে বলছিলাম, মানে আমার চোখের সামনে মনে হচ্ছিল যে সেই জন যদি আমি হতাম একটা কবর খোঁড়ার পর, মানে মানে এই সেটা যে কি সম্ভব হতো একটা কিনা? দৃষ্টি, একটা লাশ আমার দিকে তাকিয়ে আছে, চারপাশে কোনো মানুষ না, নেই। এর ভেতর আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লাশের কথা বলা হচ্ছে সে সুন্দরী একজন নারী, হ্যাঁ। এবং খুবই অল্প বয়সে সে মারা গিয়েছে আর কি। এবং তো- এবং সে প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, সে তার গর্ভে suicide করেছে। হ্যাঁ, গর্ভে বাচ্চা ছিল। তো এই রকম একটা অবস্থায় কবর খুঁড়ে সেই নারীর আঙুল কেটে নিয়ে আসার মতো দুঃসাহস এটা আর কারো হবে কিনা আমি জানি না। তো যাই হোক, অমানিশা যারা শুনছেন বা এতক্ষণ ধরে আমাদের গল্প বা ঘটনা শুনলেন, যারা দর্শক আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমাদের এই দুটো ঘটনা আপনারা শুনলেন। শোনার জন্য। এবং অমানিশাতে আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো রকমের মতামত থাকতে পারে, সেটা আমাদেরকে জানাতে পারেন। এবং আপনাদের কোনো ঘটনা শেয়ার করতে চাইলে সেটিও সম্ভব। স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এই নম্বরে দুঃখিত, স্ক্রিনে একটা মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। সেটা আমরা পৌঁছে যাবে শুনে- আমাদের কাছে। হ্যাঁ, সেটা আমরা শুনে এটাকে একটু গবেষণা করার চেষ্টা করব, তারপরে আমরা সেই ঘটনাটি পাবলিশ করার চেষ্টা করব। এবং একটা সময় আপনাদের আমরা ইনভাইটেশনের মাধ্যমে আমাদের ডেকে এই- পাঠাবো আমাদের স্টুডিওতে। হ্যাঁ, স্টুডিওতে বা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে আপনাদের- এখানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকের মতো এখানেই ইতি টানছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। খুদা হাফেজ। দেখা হবে।